নমস্কার বন্ধুরা, দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলে বুঝতে পেরেছেন। বিশেষত প্রেগনেন্সিতে স্তনের মধ্যে চুলকানি, এটি সাধারণত বেশিরভাগ প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বিশেষত প্রেগনেন্সিতে এই স্তনের মধ্যে চুলকানি কেন হয়ে থাকে এবং এটি কোনো ভয়ের আশঙ্কা নেই তো, বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ নেই তো, এই ধরনের প্রশ্ন কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারের রয়ে থাকে। তবে বিশেষত আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলস ভাবে আলোচনা করব। সাধারণত প্রেগনেন্সিতে স্তনের মধ্যে চুলকানি কেন হয়ে থাকে, কোন ক্ষেত্রে এই চুলকানি কিন্তু বাচ্চার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা হতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু স্তনের মধ্যে চুলকানি দেখে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। সেই বিষয়ে কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত যখনই কিন্তু আমরা গর্ভধারণ করি বা প্রেগনেন্ট হই, ঠিক সেই সময় কিন্তু আমরা ব্রেস্টের মধ্যে বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করে থাকি, যেটি সাধারণত স্তনের জায়গাটি হালকা পরিমাণে সেন্সিটিভ হয়ে যাওয়া, স্তনের জায়গাটি হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া, এছাড়াও কিন্তু স্ট্রেচ মার্ক দেখা, এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি ফুলে যাওয়া বা আকারে কিন্তু বৃদ্ধি পাওয়া, এছাড়াও কিন্তু স্তনের যে নিপলটি রয়েছে সেটি কিন্তু হালকা পরিমাণে কালো হয়ে যাওয়া, এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি চুলকানি অনুভূত হওয়া। তো বিশেষত প্রেগনেন্সির সময় এই চুলকানি কেন হয়ে থাকে সেই বিষয়ে আগে আলোচনা করি। সাধারণত যখনই কিন্তু বেবি আমাদের গর্ভে আসে বা আমরা যখনই কিন্তু প্রেগনেন্ট হই, ঠিক সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরে যে ব্লাডের সঞ্চালন রয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি পায়। এই ব্লাডের সঞ্চালন বা হরমোনের ক্ষরণ কিন্তু বেশি পরিমাণে এফেক্ট করে থাকে আমাদের যে জরায়ু রয়েছে তার মধ্যে এবং আমাদের স্তনের মধ্যে। তবে বিশেষত স্তনের মধ্যে আজকে আলোচনা করি। স্তনের মধ্যে কিন্তু যে হরমোনগুলো ক্ষরিত হয়ে থাকে, সাধারণত প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, এই হরমোনগুলো সাধারণত আমাদের যে ব্রেস্ট রয়েছে সেই জায়গাটিতে কিন্তু যে মিল্ক তৈরি হওয়ার যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু প্রেগনেন্সির সময় শুরু করে দেয়, যাতে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই মিল্ক যাতে ঠিকঠাকভাবে পান করতে পারে। তার জন্য কিন্তু ব্রেস্টের জায়গাটিতে বেশি পরিমাণে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় এবং যার কারণে কিন্তু এই ব্রেস্টের জায়গাটি হালকা পরিমাণে চুলকানি হয়ে থাকে। এছাড়াও এই যেহেতু মিল্ক তৈরি হওয়ার প্রসেসটি শুরু হয়ে যায়, তার কারণে কিন্তু আমাদের স্তনের আকারটি আস্তে আস্তে করে বৃদ্ধি হতে দেখা যায় প্রেগনেন্সির সময়, যার কারণে কিন্তু স্তনের যে স্কিনটি রয়েছে বা চামড়াটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হয়। এই প্রসারণের ফলে কিন্তু আমাদের সেই জায়গাটি কিন্তু চুলকানি অনুভূত হয়ে থাকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় সাধারণত আমরা যদি টাইট ব্রা পরে থাকি বা টাইট কোনো কাপড় পরে থাকি, সেক্ষেত্রেও কিন্তু এই চুলকানি হয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সি শীতের সময় বিশেষত স্কিন যদি প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, তবে সেক্ষেত্রেও কিন্তু চুলকানি হয়ে থাকে, যেগুলো কিন্তু নর্মাল। তবে বিশেষত কোন ক্ষেত্রে কিন্তু এই চুলকানি ভয়ের আশঙ্কা বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে সে বিষয়ে কিন্তু জানা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই চুলকানি যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে, তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। তাছাড়াও কিন্তু প্রেগনেন্সি যখন কিন্তু গ্রীষ্মকালের সময় আমরা যদি একটু টাইট পরিমাণে কাপড় পরে থাকি, সেক্ষেত্রে কিন্তু সেই যারা বেশি পরিমাণে ঘামে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটি বেশি পরিমাণে ঘেমে গিয়ে কিন্তু সেই জায়গাটি কিন্তু চুলকানি হতে পারে। এছাড়াও কিন্তু সেই জায়গাটিতে যে ঘামাচি হয়ে যাওয়ার কারণেও কিন্তু চুলকানি হয়ে থাকে, যার কারণে কিন্তু বেশি পরিমাণে চুলকানো হয়ে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটি রেস্ট হয়ে যায়, লাল লাল রেস্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে যদি লাল লাল রেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি যদি ছোপ লাল লাল ছোপ দাগ হয়ে থাকে বা কোনো ঘায়ের মতো যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। এছাড়াও প্রেগনেন্সির সময় যে নিপলের জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু হালকা পরিমাণে সাদা ডিসচার্জ বেরোতে দেখা যায়, বা যাকে কিন্তু আমরা মিল্ক বলে থাকি। তবে এই মিল্ক যদি রেডিশ টাইপের বা গ্রিনিশ টাইপের, মানে সবুজাভ টাইপের বা লাল টাইপের, হালকা লাল টাইপের কোনো ডিসচার্জ বের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্টের জায়গাটিতে কোনো ধরনের ইনফেকশন গ্রো করেছে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের চুলকানি অনুভূত হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার, কারণ সেক্ষেত্রে কিন্তু সেই ইনফেকশন কিন্তু বেবি যখনই ডেলিভারি হবে, বেবি ডেলিভারি হয়ে সেই ফার্স্ট মিল্ক যখনই কিন্তু স্তন থেকে নেবে, সেই সময় কিন্তু বেবির শরীরে এই ইনফেকশন চলে যাওয়ার চান্স থাকে এবং যার কারণে কিন্তু বেবি ইনফেকশন হয়ে যায় এবং যেটি কিন্তু বেবির ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্ষতির কারণ হতে পারে। তো অবশ্যই
প্রেগনেন্সির সময় এই কয়েকটি যদি সমস্যা দেখা দেয় বা এই কোনো ধরনের যদি লক্ষণ দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবারে আসি, সাধারণত প্রেগনেন্সির সময় স্তনে যদি চুলকানি হয়, মানে যেগুলো নর্মাল বললাম, যেগুলো কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সিতে, এই ধরনের যদি চুলকানি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সাধারণত কী কী করলে এই চুলকানি থেকে মুক্তি পেতে পারি বা চুলকানি কিন্তু দূর করতে পারি। সাধারণত প্রেগনেন্সির সময় আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্কিনের জায়গাটিতে কিন্তু হালকা পরিমাণে ওয়েল দিয়ে মাসাজ করতে পারি, মানে কোকোনাট ওয়েল, নারিকেলের তেল দিয়ে সেই জায়গাটি যদি হালকা পরিমাণে মাসাজ, মানে সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু স্তনের জায়গাটি হালকা পরিমাণে ব্যথা থাকে এবং বেশি পরিমাণে সেন্সিটিভ থাকে, তো অবশ্যই হালকা পরিমাণে মাসাজ দিয়ে কিন্তু সেই জায়গাটিতে সেই তেলটি লাগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্তনের জায়গাটি ব্লাড সার্কুলেশনও বেশ ভালো হবে এবং সেই জায়গাটি কিন্তু চুলকানিও কম অনুভূত হবে। তাছাড়াও প্রেগনেন্সির সময় যেটা বললাম যে বিশেষত উইন্টার সিজনে কিন্তু আমাদের এই ব্রেস্টের জায়গাটি বা আমাদের যে কোনো স্কিনের জায়গাটি কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই থাকে, তো অবশ্যই এই সময় কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন, যেটা কিন্তু ডাক্তারের রেকমেন্ড অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। এছাড়াও কিন্তু বিশেষত যখনই কিন্তু আমাদের শরীর কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, মানে ডিহাইড্রেট হয়ে যায়, সেই সময় কিন্তু এই চুলকানি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই এই সময় যেটা করণীয় সেটা হলো আমাদের শরীরকে প্রথমত প্রেগনেন্সির সময় বিশেষত হাইড্রেট করে রাখতে হবে। এই সময় বেশি বেশি পরিমাণে জল খেতে হবে বা লিকুইড কোনো খাবার খেতে হবে। সেক্ষেত্রে এই জলের মাত্রা ঠিকঠাক থাকবে এবং চুলকানি বা যে কোনো ধরনের সমস্যা থেকে বা বেবির কোনো রকম সমস্যা থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাওয়া যাবে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত টাইট যে কাপড়ের কথা বললাম বা টাইট কোনো ব্রার কথা বললাম, সেটি কিন্তু অ্যাভয়েড করে রাখতে হবে। অবশ্যই প্রেগনেন্সির সময় লুজ কাপড় বা লুজ কিন্তু ব্রা পরতে হবে বা একটি কমফোর্টেবল ব্রা পরতে হবে, যেটি কিন্তু কোনো রকম অস্বস্তিকরের বা কোনো রকমের সমস্যার সৃষ্টি না করতে পারে। তো অবশ্যই এই কয়েকটি উপায় কিন্তু ফলো করতে হবে। এছাড়াও প্রেগনেন্সির সময় অলিভ অয়েল তেল কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অলিভ অয়েল তেল বিশেষত আমি আমার প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করেছি। এই অলিভ অয়েল তেল কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় যেটা মাসাজের কথা বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু হালকাভাবে মাসাজ করেও নিতে পারো, সেটি কিন্তু অবশ্যই বলবো বেশি জোরে প্রেশার দিতে না, এক্ষেত্রে কিন্তু স্তনের জায়গাটি বেশি পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে। তো অবশ্যই হালকা পরিমাণে কিন্তু যেটা কিন্তু নিজে বুঝতে পারবে মাসাজ করে নিতে পারো এই তেল দিয়ে, যেটি কিন্তু কমফোর্টেবল এবং বেশ ভালো অনুভূত হবে এবং চুলকানিও কম অনুভূত হবে। তো এই তো হলো কয়েকটি উপায়। এছাড়াও এবারে আলোচনা করি, সাধারণত অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু স্তনের চুলকানি দেখে অনুমান করে থাকে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে মনে করা হয় থাকে যে স্তনের জায়গাটি যদি বেশি পরিমাণে চুলকানি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি কম পরিমাণে চুলকানি হয় বা চুলকানি না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তবে এক্ষেত্রে বলে দিই, সাধারণত প্রেগনেন্সির সময় এই চুলকানি একটি নর্মাল, কোন ক্ষেত্রে নর্মাল সেটি কিন্তু আলোচনা করেছি। এছাড়াও কোন সময় কিন্তু এই চুলকানি ক্ষতির কারণ বা ভয়ের আশঙ্কা সেই বিষয়ে আলোচনা করেছি। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই চুলকানি কিন্তু হতে পারে হালকা পরিমাণে, তবে বেশি বা কম সেক্ষেত্রে কোন ক্ষেত্রে হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি। তবে এই চুলকানি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা এটা পুরোটাই কিন্তু ভ্রান্ত ধারণা। এটাই কিন্তু কোনো রকম বাস্তবিক কোনো প্রমাণ নেই বা কোনো সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই যে আসলে কিন্তু এই চুলকানি হলে কিন্তু বা ব্রেস্টের কোনো জায়গাটিতে চুলকানি হলে কিন্তু বা শরীরের কোনো জায়গাটিতে চুলকানি হলে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। অবশ্যই এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো থাকবেন। প্রেগনেন্সির সময় বেশ ঠিকঠাক পরিমাণে জল খেলে, ঠিকঠাক পরিমাণে খাওয়া দাওয়া খেলে এবং প্রেগনেন্সির সময় যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ার যেটি রয়েছে সেটি কিন্তু বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে কমে যায়, যার কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় বিশেষত যদি কোনো নতুন কাপড় ছুঁয়ে থাকি সেক্ষেত্রেও আমাদের হালকা পরিমাণে অ্যালার্জিক রিয়াকশন চলে আসে। বিশেষত প্রেগনেন্সির সময় থেকেই কিন্তু আমার অ্যালার্জিক রিয়াকশন এসছে, কারণ প্রেগনেন্সির সময় আমার যে ইমিউনিটি পাওয়ার ক্ষমতাটি অত্যাধিক পরিমাণে সেটি কিন্তু কমে গেছিলো। তো অবশ্যই প্রেগনেন্সির সময় এই ইমিউনিটি পাওয়ারের জন্যও কিন্তু হালকা পরিমাণে চুলকানি বা অ্যালার্জিক রিয়াকশন কিন্তু হতে পারে, বা কোনো খাবার খেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের জন্য কিন্তু চুলকানি অনুভূত হতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় সেগুলো থেকে দূরে থাকবে, বা যদি কোনো জিনিস খেলে বা কোনো জিনিস ছুলে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো নতুন কাপড় প্রথমে ধুয়ে সেক্ষেত্রে ইউজ করা উচিত, বা কোনো খাবার যেটা থেকে চুলকানি হচ্ছে, যেটা থেকে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সেটা থেকে কিন্তু দূরে থাকা দরকার, বিশেষত প্রেগনেন্সির সময়। তো অবশ্যই প্রেগনেন্সির সময় হেলদি থাকো, ভালো থেকো, সুস্থ থাকো এবং বেবি ঠিকঠাক রয়েছে কি সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। তার জন্য কিন্তু হাই প্রোটিন খাবার খেতে হবে, ভালোভাবে থাকতে হবে,
ঠিকঠাকভাবে ঘুমোতে হবে এবং বেশি বেশি পরিমাণে জল খেতে হবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আশা করি ভিডিওটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। আর দেখা হবে আরেক নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।